আসসালামু আলাইকুম। ব্যাংকার সিলেকশন গেটের ক্যারিয়ার লাইভ প্রোগ্রামে আপনাদের সবাই স্বাগত। আসলে আহ, গতকাল এমসিকিউ বই নিয়ে চেষ্টা করেছি যতটুকু বোঝার কি কি রয়েছে এটা জানানোর জন্য। আসলে একদিনে সম্ভব হয়নি। গ্রামার পার্টটা 1 ঘন্টা শেষ করতে পেরেছিলাম। আজকে লিটারেচার পার্টটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমেই টেবিল অফ কন্টেন্ট দেখার চেষ্টা করব। টেবিল অফ কন্টেন্টটাই প্রথমে দেখার চেষ্টা করবো যে সাহিত্য অংশে আমাদের কি কি রয়েছে, কি কি পার্ট রয়েছে। আহ, শুরু করার আগে আমি জানতে চাইবো যে আপনাদের কাছে যে আসলে আপনারা আমাকে স্পষ্টভাবে শুনছেন কিনা জানাবেন। আর স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আমরা বাংলা সাহিত্য অংশে অংশ নিয়ে আসলে আলোচনা করব। তো বাংলা সাহিত্যে 3টা পার্ট রয়েছে, আপনারা সবাই জানেন। 3টা পার্টের মধ্যে প্রাচীন যুগ, মধ্যযুগ বাংলার জন্য আসলে ব্যাংকের বাংলার জন্য গুরুত্বপূর্ণ না। মাঝে মধ্যে 1-2টা প্রশ্ন আসে, 2-3টা প্রশ্ন আসে। তার জন্য আমরা আমার যে বইটা, ওই বইটাতে আসলে প্রাচীন যুগ, মধ্যযুগকে গুরুত্ব দেওয়া হয় নাই, আধুনিক যুগকে গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ এই 3 নম্বর যে পার্টটা, ওইটাই হলো সম্পূর্ণ আসলে বইটার সম্পূর্ণ অংশ জুড়ে আসলে ওইটাই। আধুনিক যুগটাই হলো সম্পূর্ণ। আধুনিক যুগের যে গল্প, গদ্য, প্রবন্ধ, লেখক, কবিতা, কাব্য, উপন্যাসিক, গল্প, ছোট গল্প, লেখক, সাহিত্যকর্মের মিল অমিল, ছদ্মনাম, উপাধি, এগুলো দেওয়া হয়েছে। তারপর গুরুত্বপূর্ণ যে কয়জন সাহিত্যিক রয়েছেন তাদেরকে নিয়ে আলোচনা করার চেষ্টা করা হয়েছে এবং এমসিকিউ সেট করা হয়েছে। তো সাহিত্য অংশে আসলে আধুনিক যুগের যে এই যে সাহিত্য অংশটা, এখানে আসলে এমসিকিউর পরিমাণটা একটু কম হয়েছে। এখানে আসলে অনুশীলনের জন্য আরো এমসিকিউ সেট করা হবে ভবিষ্যতে। কিন্তু বিগত প্রশ্ন সবকিছু তথ্যই এখানে দেওয়া হয়েছে। বিগত প্রশ্ন যেগুলো মানে আসছে, এগুলো এই অংশে রিডিং করলে আপনারা পারবেন। এরপর যে গুরুত্বপূর্ণ সাহিত্যিকগণ রয়েছে তাদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে এবং ভাষাঙ্গন ভিত্তিক কিছু সাহিত্য রয়েছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু সাহিত্য নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর আমরা বিস্তারিত সাহিত্য অংশে চলে যাব। সাহিত্য অংশে আমরা বিস্তারিত যাওয়ার চেষ্টা করব। আমরা যেহেতু ব্যাকরণ নিয়ে গতকাল বিস্তারিত আলোচনা করেছি, তো ব্যাকরণ নিয়ে আজকে কোনো কথা বলবো না, একদমই সাহিত্যতে চলে যাব। হ্যাঁ, বাংলা সাহিত্য। আশা করি আমার যে ডকুমেন্টস শেয়ার করেছি সেটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে না পেলে কমেন্টস করে জানাবেন। আর আপনাদের কোনো মতামত কিংবা পরামর্শ কিংবা কোনো প্রশ্ন জানার থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্টসে। আমি চেষ্টা করবো আপনাদের
কমেন্টস দেওয়ার জন্য। তো এই রিলেটেড প্রশ্ন করার জন্য অনুরোধ করব, যেহেতু বাংলা নিয়ে আলোচনা, তাই বাংলা বিষয়ক প্রশ্ন করাই আসলে বাঞ্ছনীয়। আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। তো পূর্বেই বলেছিলাম যে সময় টেবিল অফ কন্টেন্ট আমি দেখিয়েছি, তখনই বলেছি যে বাংলা সাহিত্য 3টা পার্ট। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রধানত 3 যুগে ভাগ করা হয়। একটা হলো প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। তো প্রাচীন যুগ সম্পর্কে বলতে গেলে আসলে চলে আসে যে কোন সময়টাকে প্রাচীন যুগ বলে, আর ওই সময়টি কি সাহিত্য ছিল। তো চর্যাপদ প্রাচীন যুগের মূল সাহিত্য। চর্যাপদকে ঘিরে আসলে প্রশ্ন আসে, বিসিএস এ তো আসেই, ব্যাংকে আসে। তো প্রাচীন যুগ বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু ব্যাংকের জন্য প্রাচীন যুগ অতটা গুরুত্বপূর্ণ না। তারপরেও যতটুকু না পড়লেই নয়, ওই ধরনের তথ্যগুলো এখানে উপস্থাপন করেছি, চেষ্টা করেছি ওই ধরনের তথ্যগুলো দেওয়ার জন্য। বেশি না, একদমই অল্প। আশা করি এর মধ্যেই 1-2টা প্রশ্ন যেটা আসে, মৌলিক যেগুলো আসে, যদি গভীর থেকে না আসে ইনশাল্লাহ পারবেন। একদম ডিপলি প্রশ্ন যদি না আসে তো আশা করি পারবেন। এখানে প্রাচীন প্রাচীন যুগে আসলে চর্যাপদকে ঘিরেই প্রশ্ন হয়। চর্যাপদ রচিত মাত্রাবলী ছন্দে, চর্যাপদ আদি কবিকে, সর্বাধিক পদকর্তাকে, মহিলা কবিকে, তারপর চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়েছে, কোথা থেকে আবিষ্কৃত হয়েছে, এগুলো নিয়ে আলোচনা হয় চর্যাপদের ভাষাকে ভ্রমণ করেছেন। তারপর যথারীতি এমসিকিউ সেট করা হয়েছে। এমসিকিউ গুলো মূলত অনুশীলনের জন্য। রিডিং পার্ট পড়া হয়ে গেলে, আমি বারবার যেটা বলি যে রিডিং পার্ট পড়া হয়ে গেলে এমসিকিউ পার্টটা আসলে শুধু অনুশীলন করার জন্য রাখা হয়েছে, যে আপনি যাতে পরীক্ষা হলে গিয়ে কনফিউজড হয়ে না যান যে কোন অপশনটা আসলে সঠিক। কাছাকাছি অপশন অনেক সময় আমাদেরকে বিপদে ফেলে দেয়, যার কারণে আমরা এমসিকিউ গুলো পড়তে হয় আমাদের। তারপর বাংলা সাহিত্যের মধ্যযুগকে নিয়েও একই কথা, যে আসলে মধ্যযুগটাও ব্যাংকের জন্য অতটা গুরুত্বপূর্ণ না। তাও আপনাকে পড়তে হবে, কারণ 1-2টা প্রশ্ন যেগুলো আসে ওগুলো না পড়লে আপনি ওগুলো থেকে বঞ্চিত হবেন। আর 1 নম্বর কতটুকু গুরুত্বপূর্ণ এটা তো সবারই জানা, যে 1টা নম্বরের জন্য আমার করো না, কতজনের যে হয় না 1টা নম্বরের জন্য। তো ইখলাস উদ্দিন বলেছেন ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, বিদ্রোহী আমি ভাই, আপনি প্রশ্ন করেছেন যে আপনার কোন বই, যে বই নিয়ে আলোচনা করতেছি এটা আসলে এই যে ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট, নতুন, একদমই নতুন। তো বাজারে আমি বাজার বিশ্লেষণ করে যা দেখেছি যে আসলে এমন বই বাজারে নেই। অনেক বই আছে যেগুলোতে আসলে প্রশ্ন যেগুলো আসছে হুবহু তুলে দিয়েছে বিগত প্রশ্নগুলো, নতুন কোনো তথ্য দেওয়া হয় নাই। এরকম অ্যাভেলেবেল বই অনেক প্রকাশনীর আছে, কিন্তু এমন একটা বই নাই যেটা আসলে টপিক ভিত্তিক, টপিক পড়ে পড়ে সাথে এমসিকিউ গুলো করে নিবে, আচ্ছা, রাকিব আল হুসাইন প্রশ্ন করেছেন জিকে কিভাবে পড়বো একটু কাইন্ডলি বলবেন। ভাই, এটা আসলে আমি বাংলা নিয়ে কথা বলতেছি, জিকে নিয়ে সিরিয়ালি বলবো ইনশাল্লাহ, আমি জিকে নিয়ে বলবো। তারপরেও বলি যে জিকে তেও একই ভাবে বইটাকে সাজানো হয়েছে, যে প্রথমে রিডিং পার্ট করা হয়েছে। রিডিং পার্ট মানে একটা টপিক ধরে, অর্থাৎ কোন টপিক থেকে প্রশ্ন আসে, যে টপিক থেকে প্রশ্ন আসে ওই টপিক ধরে কিছু তথ্য সাজানো হয়েছে, যেগুলো বিগত প্রশ্ন এসেছে এরকম তথ্যগুলো সাজানো হয়েছে। তারপর আবার নতুন কিছু প্রশ্ন তথ্য দেওয়া হয়েছে, নিচে এমসিকিউ সেট করা হয়েছে, যাতে আপনি রিডিং করতে পারেন। প্রথমে রিড করবেন, তারপর প্র্যাকটিস করবেন। তো যেক্ষেত্রে এইভাবেই পড়তে হবে আপনার, যে টপিক ধরে কোন টপিক থেকে আসে সেটা আপনি নোট করে নিজে পড়তে পারেন,
কিংবা আমার বই থেকে পড়তে পারেন। আমার বই থেকে দেখেও আপনি নিজের মতো করে আবার নোট করে নিতে পারেন। তো জিকের ক্ষেত্রে রিলেটেড বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। মানে একটার সাথে একটা রিলেট করে পড়া। একটার সাথে একটা রিলেট করে পড়া যে এই যে সাধারণ জ্ঞানটা আমি পড়লাম, আরেকটা সাধারণ জ্ঞান এটার সাথে যদি মিল করে পড়তে পারি, যে এটার ইতিহাস যদি জানি, একটা জানলাম, এরকম রিলেটেড আরেকটা জিনিস যদি জানি, সেক্ষেত্রে জিকেটা মনে থাকে বেশি। তো আমি এই জিকে মানে জেনারেল নলেজ নিয়ে আমি কথা বলবো, যেভাবে বাংলা নিয়ে কথা বলতেছি এভাবে ঠিক ইংলিশ নিয়েও কথা বলবো, গণিত নিয়েও কথা বলবো, তারপর সাধারণ জ্ঞান নিয়েও কথা বলবো, কম্পিউটার নিয়েও আমি কথা বলবো, সবগুলো নিয়ে আসলে কথা বলবো। বইটাতে 5টা সাবজেক্ট রয়েছে, ওই 5টা সাবজেক্ট নিয়ে আমি ইনশাল্লাহ যতদিন লাইভে এসে লাগে ইনশাল্লাহ আস্তে ধীরে আমি এগুলো আপনাদের মধ্যে উপস্থাপন করবো এবং ফাঁকে ফাঁকে টেকনিক বলার চেষ্টা করবো যতটুকু আমি জানি। আমার জ্ঞানের সীমাবদ্ধতা তো আছে, আমি আমি যতটুকু জানি অতটুকু শেয়ার করার চেষ্টা করব। আশা করি এই স্বল্প জ্ঞানের মানুষের কাছ থেকেও হয়তো আপনাদের কিছু জ্ঞান অর্জন হতে পারে, এক দুটা কথা হয়তো জানা হতে পারে। তো আমি চেষ্টা করব আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য, আর আমার বিভিন্ন টেকনিক শেয়ার করার জন্য আমি চেষ্টা করব। ব্যাংক এমসিকিউ প্রিলিমিনারি এটা পড়লে হবে? ব্যাংক এমসিকিউ প্রিলিমিনারি এটা পড়লে হবে? হ্যাঁ, এই প্রশ্নটা আমার কাছে ইনবক্সে অনেক আসে, কমেন্টসও আসে। আপনি করেছেন কে ভাই? এমডি জহিরুল ইসলাম। ভাই আমি গ্যারান্টি দিচ্ছি না বা ওয়ারেন্টি দিচ্ছি না যে এটা পড়লেই ব্যাংক এমসিকিউর জন্য যথেষ্ট। বিসিএস এরও তো ডাইজেস্ট আছে, বিসিএস এর ডাইজেস্টের রাইটাররা কি কখনো নিশ্চয়তা দিতে পারে যে এই বইটা পড়লেই, ডাইজেস্ট বইটা পড়লেই ইয়ার জন্য যথেষ্ট, বিসিএস এর জন্য যথেষ্ট? কখনোই না। আর যদি দেয় তাহলে এটা প্রতারণা। তা আমিও আপনাকে আসলে নিশ্চয়তা দিচ্ছি না, কিন্তু এই বইটা পড়লে একটা গুছানো প্রিপারেশন পাবেন এবং মনের মধ্যে একটা সাহস পাবেন যে হ্যাঁ আমি কিছু একটা পড়েছি এবং ব্যাংকের জন্য আই এম প্রিপারেড, আমি প্রস্তুতি নিচ্ছি একটা। তারপরে আপনি যদি অতিরিক্ত পড়তে পারেন সেটা ভালো, সেটা ভালো। আশা করি পাশের ক্ষেত্রে আপনাকে অনেক সহযোগিতা করবে বইটি। তারপর ভবিষ্যতে দেখা যাবে যারা পড়বে তাদের কাছ থেকে তো ফিডব্যাক পাবেন, ওইটাই হলো আসলে প্রকৃত ফিডব্যাক। আমি তো আমার বই ভালো বলবই। তো ফেরদৌস আহমেদ ভাই বলেছেন, ভাই এক্সাম নেওয়ার ব্যবস্থা করেন, এই করোনার মধ্যে বইটি শেষ করতে চাচ্ছি। ভাই বইটা শেষ করেন, আলহামদুলিল্লাহ বই নিয়েছেন, বই শেষ করেন। এমনও অনেক ভাই বোন আছেন তারা পাচ্ছেন না বইটি, বিভিন্ন আজকে থেকে দোকান খুলেছে যেহেতু, আশা করি তারা সংগ্রহ করা শুরু করবেন। তো ওনাদের কাছে বইটি পৌঁছক, তারপর আমি চেষ্টা করব পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষা ইনশাল্লাহ নেব, পরীক্ষা নেওয়ার ব্যবস্থা আমরা করতেছি, মডেল টেস্ট তৈরিও করতেছি অলরেডি, এবং সেটা আমরা জানাবো। নুসরাত রিমি, জি ভাইয়া এক্সাম দিতে পারলে আসলে খুব ভালো হইতো। জি আমিও চেষ্টা করব একদম নেওয়ার জন্য, সেটা প্রিপেয়ার করার জন্য আমি কাজও করতেছি, হবে ইনশাল্লাহ। আফিফ চৌধুরী, এই বইতে মনে হয় বিগত সালের প্রশ্ন কম আছে। সম্পূর্ণ পড়ি নাই বইটি, কিছু পাতা পড়েছি, বিগত প্রশ্ন কম না সবগুলি আছে, বিষয়টি একটু ক্লিয়ার করবেন। বিগত প্রশ্ন কম আছে সেটা আপনি না পড়ে বলবেন না, কারণ বিগত প্রশ্ন বেশি আছে। অধিকাংশই আমি চেষ্টা করছি যেগুলো গুরুত্বপূর্ণ, যেমন যেটা ব্যাকডেট হয়ে গেছে ওইটা আমি এখানে তুলে আনি নাই, কিছু কিছু জিনিস ব্যাকডেট হয়ে গেছে, এগুলো আসলে দরকার নেই, এই মুহূর্তে দরকার নেই কিছু কিছু জিনিস। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে তো অবশ্যই না, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমি যেগুলো ফিক্সড, যেগুলো চলমান না, যেগুলো ওই সময়কার জন্য ছিল এই সময়কার জন্য না, ওগুলো তো ফেলে দেওয়া হয়েছে। বিগত প্রশ্নকে বেস করে বইটি করা, হ্যাঁ তাহলে কম আসতে পড়ে দেখেন, বিগত প্রশ্নকে বেস করেই করা।
তবে হ্যাঁ, বর্তমান সময়ের যে প্রশ্ন প্যাটার্ন এটাকে এটাকে বেস ধরেই আসলে বইটাকে করা হয়েছে। তার জন্য অনেক ক্ষেত্রে অনেক প্রশ্ন নেওয়া হয় নাই, অনেকগুলো ফেলে দেওয়া হয়েছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমরা বাংলা সাহিত্যের মধ্যযুগে ছিলাম। মধ্যযুগে মূলত শ্রীকৃষ্ণ কীর্তনকে আবর্তন করেই প্রশ্নগুলো হয়ে থাকে। ব্যাংকে তো এত ডিপলি আসলে প্রশ্ন হয় না। তো এর জন্য বলি যে আপনাদের যুগ বিভাগটা জানতে হবে, কোন সময়কার কোন সময়, যে বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণ কোনটাকে বলে, অন্ধকার যুগের সময়কাল কোনটা, মধ্যযুগটা আসলে কখন শুরু, এই যে এই তিনটা জিনিস এটা আপনাকে জানতে হবে। তারপর যুগ সন্ধিক্ষণের কবিকে জানতে হবে। প্রথম নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন, এটা কখন আবিষ্কার হয়েছে, কখন কি হয়েছে, মানে এটাকে ঘিরেই আপনার ইনফরমেশন গুলো জানতে হবে। আর বিসিএস এর ক্ষেত্রে তো বিশদ জানতে হবে, ওইটা তো বলার অপেক্ষা রাখে না, অনেক কিছু জানতে হবে বিসিএস এর ক্ষেত্রে। আর ব্যাংকের ক্ষেত্রে আসলে সীমিত কিছু জানলেই হয় মধ্যযুগের ক্ষেত্রে। তারপর যতটুকু সম্ভব আমি যেগুলো আসলে না পড়লে না ওগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি। তারপরে এমসিকিউ সেট করা হয়েছে যেগুলো অনুশীলনের জন্য আপনাদের কাজে দিবে। এমডি রাসেল রানা বলেছেন, ভাই আপনার বই ইংলিশ যা আছে সেগুলো পড়লে হবে না অন্য কিছু পড়া লাগবে? ভাই অন্য কিছু যেগুলো আছে আসলে ভোকাবুলারি বেসড করা হয়েছে বইটি। আর বইটি দেখবেন যে বর্তমান সময়ের যে কোশ্চেন প্যাটার্ন ওইটাকে নিয়ে আসলে তৈরি করার চেষ্টা করেছি, যদিও বর্তমান সময়ে বেশি একটা প্রশ্ন হয় নাই। তো ইংলিশে দেখবেন যে ইয়া নাই, কম্প্রিহেনশন নাই। ওখানে আমি চেষ্টা করছি যে সাহিত্যটা দেওয়ার জন্য। কেন সাহিত্য দিয়েছি সেটা আমি বলি যে ইদানিং কালে দেখা যাচ্ছে যে সাহিত্য অংশ থেকে ইংলিশে প্রশ্ন আসছে। তো আমি ইংরেজি যখন আলোচনা করব তখন বিস্তারিত বলবো। তো পড়া লাগবে এটা আসলে এই প্রশ্নের গ্যারান্টি আমি দিতে পারবো না। পড়া লাগবে, অন্য বই আপনার পড়া লাগবে, কিন্তু এটা পড়লে আপনার একটা, আমি বারবার বলি একটা জিনিস যে এটা পড়লে আপনার একটা বেস গড়ে উঠবে এবং আপনি মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন পাবেন যে হ্যাঁ আমি একটা জিনিস পড়ছি এবং গুছানো জিনিস পড়ছি, মাথার মধ্যে এই জিনিসটা আপনার থাকবে। এবং পরবর্তীতে আপনি যদি আরো কিছু গ্রামার আছে যেমন জেন্ডার মুখস্থ করতে পারেন, কিছু কিছু কি যেন বলে যে নাম্বার মুখস্থ করতে পারেন, এগুলো কম আসে প্রশ্ন, তারপর আপনি দেখে নিতে পারেন, আরো কিছু গ্রামাটিক্যাল দেখে নিতে পারেন। তবে ইংলিশে যতটুকু করা হয়েছে সেটা গ্রামার বেসডই করা হয়েছে। তো আমরা বাংলাতে যাই। আমি আমি বলি যে দয়া করে অন্য কোনো সাবজেক্ট নিয়ে প্রশ্ন না করে আপাতত আমরা বাংলাতেই থাকি। বাংলাটা শেষ করব আজকে, আগামী শুক্রবার চেষ্টা করব ইংরেজির উপর নেয়ার জন্য, ইংরেজির উপর লাইভ দেওয়ার জন্য, কারণ ইংরেজিটাও আপনাদের জানা দরকার। তো বাংলা সাহিত্যের আধুনিক যুগ, আধুনিক যুগই মূলত আসলে ব্যাংকে আসে। তো আমরা আধুনিক যুগ নিয়ে কথা বলার চেষ্টা করব বিস্তারিত। আধুনিক যুগে গদ্য আছে, প্রবন্ধ আছে, কাব্যগ্রন্থ আছে, নাটক আছে, উপন্যাস আছে, গল্প আছে, ছোট গল্প আছে, ইত্যাদি অসংখ্য সাহিত্য পাবেন, যেগুলো আসলে পড়তে হবে আপনাকে। বিভিন্ন রাইটারের জীবনী পড়তে হবে। তো এই বইটাতে আসলে এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। সাহিত্যে আধুনিক যুগের পর্ব শুরু 18 শতকে। তো এভাবে তথ্য দিয়ে যে আধুনিক যুগটার সূচনা করার চেষ্টা করছি এখানে, যে কি কি হয়, কি কি সাহিত্য আছে আধুনিক যুগে। তারপর গদ্য,
তারপর কিন্তু আসলে এই টপিকের সাথে সাথে এমসিকিউ দেওয়া হয়নি, এমসিকিউটা দেওয়া হয় নাই, এটা আসলে এটার সাথে সাথে এমসিকিউ দেওয়ার দরকার ছিল। ভবিষ্যতে চেষ্টা করব। গদ্য, প্রবন্ধ এবং লেখক, এখানে গদ্য, প্রবন্ধ এবং লেখক, গদ্য কারা লিখছে এবং প্রবন্ধ কারা লিখছে এবং লেখক, এদেরকে নিয়ে আলোচনা করার চেষ্টা করা হয়েছে। এখানে বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় 19 শতকে, এটা প্রায় আসে এই প্রশ্নটা। তারপর প্রমোদ চৌধুরীকে আসলে বিশেষভাবে আলোচনা করা হয় নাই, তার জন্য এখানে উনি যেহেতু গদ্য লিখছেন বেশি, প্রবন্ধ লিখছেন বেশি, তার কারণে ওনাকে এখানে আলোচনা করা হয়েছে লেখক হিসেবে। তারপর বেগম রোকেয়ার সম্পর্কেও এখানে আলোচনা করা হয়েছে। তারপর কাব্য, কাব্যগ্রন্থ এবং কবি, যারা কাব্যগ্রন্থ, আপনি বলতে পারেন কাজী নজরুল তো এখানে নাই, বা কাজী নজরুলের জন্য স্পেসিফিক ভাবে আলোচনা করা হয়েছে, যা এখানে দেওয়া হয়নি, যেহেতু কাজী নজরুলকে নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি। তারপর মারুফ হাসান ভাই বলেছেন যে বইটা অনেক ভালো, সবকিছু গুছানো। ধন্যবাদ ভাই আপনাকে, আপনি নিশ্চয়ই বইটা দেখেছেন। এমডি রাসেল রানা প্রশ্ন করেছেন, ভাই আপনার কম্পিউটার পাঠটা পড়া হয়েছে, অনেক ভালো লাগছে, আসলে বাজারে অন্যান্য বইয়ের মতো মান্দাতার আমলের না মনে হলো আমার কাছে। থ্যাঙ্কস, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফর এ নাইস কমপ্লিমেন্ট। আশা করি আপনিও আপনার কাছের মানুষকে বলবেন যদি ভালো লাগে, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো আমরা কবিতা, কাব্যগ্রন্থ এবং কবি, কবিতা, কাব্যগ্রন্থ এবং কবি, যেখানে আসলে সুফিয়া কামাল থেকে শুরু করে কাইকুবাদ, সুকান্ত ভট্টাচার্যকে আলাদা আলোচনা করা যেত, যে এখানে যেগুলো গুরুত্বপূর্ণ, তার যেগুলো পরীক্ষা আসে ওগুলো দেওয়া হয়েছে, সচরাচর পরীক্ষায় যেগুলো আসে। তারপর নাটক এবং নাট্যকার, বাংলা সাহিত্যের যে নাটক যারা যারা লিখছেন তাদের সবাইকে এখানে আনা হয় নাই, যেগুলো সাধারণত আসে ওগুলো নিয়ে কথা হয়েছে। আর যারা স্পেসিফিক ভাবে লিখেন, যেমন রবীন্দ্রনাথ লিখেছেন, রবীন্দ্রনাথের যেই আলোচনা হয়েছে ওখানে আসলে দেওয়া হয়েছে বিষয়টি। তারপর উপন্যাসিক, অনেকে উপন্যাস লিখেছেন এবং প্রথম উপন্যাস হলো আলালি গড়ে, এটা সবাই জানে, এটা প্রায় আসে পরীক্ষায়। উপন্যাস লিখেছেন পেরিচাঁদ মিত্র। মুসলিম উপন্যাসিক মীর মোশাররফ হোসেন, খোয়াবনামা আখতারুজ্জামান ইলিয়াস, চিলেকোটের সেবাই। সবগুলো আসলে পড়া সম্ভব না, আমি চেষ্টা করছি যতটুকু তথ্য উপস্থাপন করা হয়েছে এগুলো দেখানোর জন্য স্ক্রিনে। আপনারা পরবর্তীতেও ভিডিওতে দেখে নিতে পারবেন, এখন তো দেখছেন। তারপর গল্প, ছোট গল্প এবং লেখক, কারা ছোট গল্প লিখেছেন যেগুলো সাধারণত পরীক্ষায় আসে ওগুলো অল্প করে উপস্থাপন করা হয়েছে, এবং যেই বিশেষভাবে যেই সাহিত্যিকদের কথা বলা হয়েছে ওনাদের অধীনেও আলোচনা করা হয়েছে। তারপর সাহিত্যকর্মে মিল অমিল, এটা আমি আজকেও গ্রুপে পোস্ট দিয়েছি, আপনারা যারা গ্রুপে অ্যাক্টিভ আছেন তারা হয়তো দেখেছেন যে আসলে অনেক সময় মনে থাকে না, আমার পরীক্ষা হলে গিয়ে কনফিউজড হয়ে যেতে হয় যে দেয়াল উপন্যাস নিজের কোন অপশনে, যদি হুমায়ুন আহমেদ থাকে তাহলে হুমায়ুন আহমেদকে দিতে হবে, আবার হুমায়ুন আহমেদ আপনি প্রত্যাশা করতেছেন যে দেয়াল উপন্যাসটা হলো হুমায়ুন আহমেদ, কিন্তু অপশনে তো আপনি পাচ্ছেন না, আপনি মনে করতেছেন জানেন না, আপনার জানার সীমাবদ্ধতার কারণে মনে হচ্ছে প্রশ্নটা ভুল। তো প্রশ্নটা ভুল না, অপশনে আবু জাফর শামসুদ্দিন থাকলে দেয়াল উপন্যাসটা উনিও লিখেছেন। তারপরে রক্ত দিয়ে, যেটা রক্ত
রাগ কাব্য লিখেছেন মুস্তফা গোলাম মুস্তফা। আর রক্ত করবী নাটক লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে পদ্মাবতী কাব্য আলাউল, এটা সবাই জানে পদ্মাবতী আলাউল। পদ্মাবতী নাটক লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। পদ্মকুখরা কাজী নজরুল ইসলাম। এখন আপনারা বলতে পারেন যে পদ্মাবতী এখানে কেন চলে আসলো, এটা তো আধুনিক যুগে আলোচনা বা কোরিলেশন করতে গিয়ে মিল দেখাতে গিয়ে এটা মধ্যযুগের যে বিষয়টা এখানে চলে আসছে, তো এটা বুঝে নিতে হবে। তোতা কাহিনী গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের। তোতা ইতিহাস হলো অনুবাদ গ্রন্থ চণ্ডীচরণ মুন্সী, এটাও আসলে চণ্ডীচরণ মুন্সী আসলে মধ্যযুগের। তো আমরা এখানে নিয়ে আসতে হয়েছে কম্পেয়ার করার জন্য, তুলনা করার জন্য, যাতে মনে থাকে। তারপর পদ্মরাগ বেগম রোকেয়া, এটা সবাই জানে, তারপরও অনেক সময় কনফিউজ হয়ে যেতে হয় পদ্ম দেখে। মৃত্যু ক্ষুধা উপন্যাস কাজী নজরুল ইসলামের, কিন্তু জীবন ক্ষুধা আবুল মনসুর আহমেদের। মৃত্যু ক্ষুধা জীবন ক্ষুধা, ক্ষুধাতে মিল আছে কিন্তু আসলে সম্পূর্ণ নামে মিল নেই, এর জন্য এটার নাম দেওয়া হয়েছে মিল ও মিল। মরুভাস্কর কাব্যটি কাজী নজরুল ইসলামের, কিন্তু মরুভাস্কর নামে যদি জীবনী গ্রন্থ থাকে এটা হলো মোহাম্মদ অজেদ আলীর। তো এটা খেয়াল রাখতে হবে। মরুভাস্কর কাব্য কাজী নজরুল ইসলামের, মরুভাস্কর জীবনী গ্রন্থ হলো মোহাম্মদ অজেদ আলীর। তারপরে সাম্য প্রবন্ধটি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, আর সাম্যবাদী কবিতা কাজী নজরুল ইসলামের। এই যে কম্পেয়ারটা আপনার যদি জানা থাকে, আপনি পরীক্ষা হলে কনফিউজড হবেন না, আপনার স্বাচ্ছন্দ্যে আপনি দাগাতে পারবেন। দেনা পাওনা ছোট গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের। দেনা পাওনা উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শেষ দিয়াছে শেষ লেখা রবীন্দ্রনাথ ঠাকুর, শেষ প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো শেষ দেখলেই রবীন্দ্রনাথ মনে করলে হবে না, শেষ প্রশ্ন কিন্তু উপন্যাসটা কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর নীল দর্পণ নাটক দীনবন্ধু মিত্র লিখেছেন, এটা সবাই জানে। নীল লোহিত গল্প, নীল লোহিত যে গল্পটা, এটা লিখেছেন প্রমোদ চৌধুরী। পঞ্চভূত রম্য রচনাটি রবীন্দ্রনাথ ঠাকুরের, আর তন্ত্র যে রম্য রচনাটি, এটি সৈয়দ মুজতবা আলী। এই দুটোটাই আসে পরীক্ষায়, তো আমরা কনফিউজ হয়ে যাই। আমার নিজের অভিজ্ঞতা, আমি যে পরীক্ষা দিয়েছি, আপনাদেরও অবশ্যই অনেকেরই অভিজ্ঞতা আছে যে পরীক্ষা দিয়েছেন, কিন্তু পরীক্ষা হলে জায়গায় আসছেন পঞ্চতন্ত্র, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের বাহিরে এসে মনে পড়ছে যে পঞ্চতন্ত্র হলো সৈয়দ মুজতবা আলী, কিংবা অন্য কেউ একজন বললো এটা তো মুজতবা আলী, তুমি তো ভুল দাগে আসছো। তখন মনটা ভেঙে চুরমার হয়ে যায় যে আসলে এই যে একটা প্রশ্ন ভুল করে আসলাম, একটা নাম্বার আমার কম হয়ে গেল। 1 নাম্বার কেন 80, এটা এমসিকিউ হলে তো 1 নাম্বার হচ্ছে বেশি আপনার ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। তো বাঙালি দিয়ে আত্মঘাতী বাঙালি নীরদ চন্দ্র চৌধুরীর গ্রন্থ, এটা একটা ইতিহাস গ্রন্থের মতো। আর ভবিষ্যতের বাঙালি এস ওয়াজেদ আলীর গ্রন্থ। বাঙালির ইতিহাস লিখেছেন নিহার রঞ্জন রায়, এটা বাঙালির ইতিহাস তো লেখাই আছে, এটা ইতিহাস। জননী দিয়ে উপন্যাস লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়, জননী দিয়ে উপন্যাস লিখেছেন শওকত উসমান। এখন জননী আসলো, আপনি জানেন মানিক বন্দ্যোপাধ্যায় লিখছে, আপনি মুখস্থ করেছেন, কিন্তু আপনি অপশনে মানিক বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন না, তখন আপনার সময় নষ্ট হবে, প্লাস মনটা খারাপ হবে। তার জন্য আপনার জানা থাকতে হবে জননী উপন্যাস শওকত উসমানও লিখেছেন। তাই শওকত উসমানের বিষয়টা যদি আপনার জানা থাকে, আপনি কনফিউজ হবেন না, সময় নষ্ট হবে না। রাশিদুল আলম
ভাই বলেছেন কিভাবে পেতে পারি বইটা। বইটা পেতে দয়া করে আপনার কাছাকাছি লাইব্রেরিতে যোগাযোগ করুন। আশা করি লাইব্রেরি চাহিদা পাঠাবে বাংলা বাজার, তারপর পাবে। তারপর আমরা চেষ্টা করছি যে ছদ্মনাম এবং উপাধি, ছদ্মনাম এবং উপাধিগুলো একই সাথে, ছদ্মনাম দেওয়া হয়েছে একসাথে, তারপরে উপাধি দেওয়া হয়েছে। উপাধিগুলো এখান থেকে শুরু, এখান থেকে যেহেতু শুরু, এটা এখানে গিয়ে তো ছদ্মনামগুলো প্রায় পরীক্ষায় আসে। ছদ্মনামগুলো আপনাদের পড়ে নিতে হবে এবং মনে রাখার জন্য বারবার পড়তে হবে। যে অনিলা দেবী ছদ্মনাম, অনিলা দেবী শুনলে মনে হয় যে আমি কোনো মেয়ে মানুষের নাম শুনছি। আসলে অনিলা দেবী ছদ্মনামে লিখতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো আপনার যদি জানা না থাকে, আপনার পরীক্ষা হলে গিয়ে আপনি ভাববেন অনিলা দেবী মনে হয় কোনো মহিলা রাইটারের ছদ্মনাম। তো তার জন্য জানা থাকা দরকার, তো জানতে হবে, অবশ্যই জানতে হবে। আমি জানি না আমার এই লাইভের কারণে আপনাদের কোনো শিক্ষা হচ্ছে কিনা। যদি শিখা হয়, শিখতে পারেন, একটা শব্দও আপনাদেরকে শিখাতে পারি বা বুঝাতে পারি, তাহলে আমার লাইফ সার্থক। আর যদি না শিখেন তাহলে তো আমি ব্যর্থ। ভিতরের অংশটা আসলে দেখানোর চেষ্টা করছি, অনেকে দেখতে চাচ্ছে। তারপরে এমসিকিউ যথারীতি সেট করা হয়েছে। উল্লেখযোগ্য সাহিত্যিক এবং সাহিত্যকর্ম যেগুলো না পড়লেই নয়, আপনি আরো বেশি সাহিত্যিক পড়তে পারেন, পড়েন, সমস্যা নাই, কিন্তু আরো বেশি সাহিত্যিক পড়েন, কিন্তু মিনিমাম যেগুলো দেয়া আছে এখানে এগুলো অবশ্যই পড়বেন, পড়ার চেষ্টা করবেন। আশা করি কনফিডেন্স পাবেন, আশা করি কনফিডেন্স পাবেন। আচ্ছা, তারপর যাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কি নিয়ে দেয়া আছে? আসলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথমে কেন আসলো, জন্ম তারিখ অনুযায়ী আসলে সাজানো হয়েছে সাহিত্যিকদেরকে এখানে। এই কারণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলো 1820 থেকে 1891 সাল। এইটা হলো তার জন্ম এবং মৃত্যু ব্রেকেটে দিয়ে দেওয়া হয়েছে, যাতে আপনাদের মনে থাকে এবং চোখে বাসে। এভাবে তার দুই পাশে তার ইনফরমেশন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো না জানলেই নয়, আরো বেশি আপনি জানতে পারেন অন্য বই থেকে, আরো বিশদ বই আছে আপনি জানতে পারেন, সমস্যা নেই। 19 এর বই আছে, ওখানেও আপনি জানতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এগুলো যেগুলো না জানলেই নয়, ওরকম ধরনের ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করেছি এখানে। তারপর যথারীতি এমসিকিউ সেট করা হয়েছে। এমসিকিউ বলতে পারেন যে কম, কারণ এখানে ওই ধরনের প্রশ্নগুলো দেয়া হয় নাই যেগুলো বলা মানে প্রশ্ন করা হয় যে এই বইটি কার, এই বইটি কার, এখানে তো পড়ার দরকার নেই, কারণ আপনি পড়তেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো এইটা অনুসরণ করে তো কোনো লাভ নাই, কারণ আপনি মনে মনে জানেন এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের টপিক পড়তেছি। এরকম প্রশ্ন আরো দিলে অনেক দেওয়া যেত, যে ধরেন যে এই যে বাংলা গদ্যের সার্থক রূপকার কে, বাংলা সাহিত্যে গদ্য রীতির জনক কে। তো এই ধরনের প্রশ্ন তো এখানে যত করব আপনি ইজিলি পেরে দেবেন। তো এগুলো পড়া তো আসলে ব্যর্থ একটা মানে এমসিকিউ সেট করা। এজন্য ওই এমসিকিউ গুলো বিগত সালে আসলেও সেট করা হয়নি। অনেকে বলতে পারেন যে এখানে তো এমসিকিউ কম, 5টা 10টা হতে পারতো। হ্যাঁ, 10টা হতে পারতো, ওই ধরনের প্রশ্নগুলো হলে 10টা হতে পারতো। যে এই যে জীবন চরিত, হ্যাঁ, জীবনী গ্রন্থটি কার, অনুবাদ গ্রন্থটি কার, হ্যাঁ, তারপরে এই ধরনের যদি হতো প্রশ্ন অনেক সেট করা যেত। তো ওগুলো এখানে সেট করা হয় নাই, যেগুলো একদম তার জন্ম তারিখ কত, যেগুলো অনুসরণ করলে আসলে আপনারা উপকার পাবেন, ওগুলো নিয়ে আসলে কাজ করা।
তারপরে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি, এই যে একটা ইনফরমেশন আপনি প্রথমেই পড়ে নিলেন। প্রথম বিদ্রোহী কবিকে মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, তাহলে পরবর্তীতে কাকে বিদ্রোহী কবি বলা হয়? পরবর্তীতে বিদ্রোহী কবি তো কাজী নজরুল ইসলামকেই বলা হয়। আমাদের জন্য বিদ্রোহী কবি না হলেও ওনার তো উপাধি ওরকম একটা বিদ্রোহী মানে কবি উপাধি দেওয়া হয়েছিল। তারপর যথারীতি তার যেগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন ওগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি, যেগুলো না পড়লেই নয়। তারপরে এমসিকিউ সেট, এই ক্ষেত্রেও একই কথা, যে আসলে আরো এমসিকিউ সেট করা যেত ওই ধরনের এমসিকিউ সেট করলে। তারপর সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই সাহিত্য সম্রাট মনে হচ্ছে যে নাম প্রচুর বড়, আসলে তার ইয়াটা লাগাই দেওয়া হয়েছে যাতে আপনি মনে থাকে সাহিত্য সম্রাট কাকে বলে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলে। তারপর যথারীতি ইনফরমেশন দেওয়া হয়েছে এবং এমসিকিউ সেট করা হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার সম্পর্কে যতটুকু অন্যদের তুলনায় একটু বেশি দেওয়ার চেষ্টা করেছি ইনফরমেশন, এবং যেগুলো অবশ্যই পড়তে হবে ওগুলো দেওয়ার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন যে প্রথমে দেওয়ার পরে পরের পেজেও এটা ডাবল অন্যান্য, কারণ রবীন্দ্রনাথ সম্পর্কে প্রশ্ন আসেই, তো এমসিকিউ স্বাভাবিকভাবে ওনার ক্ষেত্রে বেশি। তারপরেও কিছু প্রশ্ন ওই বারবার বলি যে কিছু প্রশ্ন এরকম আছে যেগুলো আসলে বলা দরকার পড়ে না যে এটা কার, এটা তো রবীন্দ্রনাথের আলোচনা যেহেতু হচ্ছে এটা রবীন্দ্রনাথের। তারপর অপরাজেয় কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এই যে কথাটা এটা আসলে বাড়তি লাগানো হয়েছে এখানে, ওনার যে উপাধি ওটা দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এইভাবে চিনি তাকে অপরাজেয় কথা শিল্পী, যাতে মনে থাকে। তার জন্ম তারিখটাও মনে রাখার চেষ্টা করবেন, কারণ এটা প্রায় আসে। তারপর তার সম্পর্কে ইনফরমেশন দেওয়া হয়েছে এবং এমসিকিউ সেট করা হয়েছে। এবার আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ওনাকে বিদ্রোহী কবি বলার অপেক্ষা রাখে না, সবাই জানে বিদ্রোহী কবি তার উপাধি, বিদ্রোহী তার উপাধি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1899 থেকে 1976। তারপর যথারীতি তার তথ্যগুলো দেওয়া হয়েছে, কাব্যগ্রন্থ থেকে শুরু করে নাটক, দেওয়া হয়েছে এখানে। এই কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে বলি, ওনার ক্ষেত্রে একটু বেশি তথ্য দেওয়া হয়েছে, এবং আপনারা জানেন যে কাজী নজরুল ইসলাম থেকে প্রশ্ন আসেই পরীক্ষায়, রবীন্দ্রনাথ থেকে ধরে নেন একটা আর কাজী নজরুল থেকে ধরে নেন একটা, না হয় দুজনের থেকে যে কোনো একজন থেকে আসবেই। তার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, পড়তে হবে, পড়া দরকার, তাই বেশি আলোচনা। তারপর জসীমউদ্দিন সম্পর্কে অল্প, পল্লীকবি জসীমউদ্দিন, পল্লীকবি জসীমউদ্দিন উপাধি দিয়ে দেওয়া হয়েছে, পল্লীকবি জসীমউদ্দিন। শামসুর রহমান, তার সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে এবং সৈয়দ শামসুল হক, তার সম্পর্কে অল্প হয়েছে, মাঝে মধ্যে আসে, তার জন্য দেওয়া হয়েছে, আসলে সবসময় আসে না। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ, উনি খুবই জনপ্রিয় এবং তার সম্পর্কে পরীক্ষায় অধিকাংশ সময় আসে, তার জন্য আপনাকেও ভালোভাবে পড়তে হবে, এটাই স্বাভাবিক। পড়ে নেবেন ইনফরমেশন, এখানে যেগুলো দেওয়া আছে ওগুলো পড়ে নেবেন। তারপরে এমসিকিউ যথারীতি। আল মাহমুদ সম্পর্কে একদমই অল্প দেওয়া আছে, কারণ যেগুলো গুরুত্বপূর্ণ ওগুলোই আসলে আসে, এছাড়া আরো কিছু সাহিত্য আছে ওনার, ওগুলো তেমন একটা আসে না।
শেষের দিকে চলে আসলাম। ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য, এটা আসলে খুবই দরকার, খুবই দরকার, খুবই দরকার। হ্যাঁ, ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য, এটা ব্যাংকের জন্য যেমন দরকার, বিসিএস এর জন্য তেমনই দরকার। এখান থেকে অধিকাংশ সময় সাহিত্যের প্রশ্ন আসে। তারপর মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য, যেটা নিয়ে আসলে বলার অপেক্ষা রাখে না। মুক্তিযুদ্ধ নিয়ে আপনাকে জানতে হবে, আমাদের দেশের গর্ব, এটা নিয়ে আমাদের জানতে হবে। এর জন্য এখানে নাটক, নাট্যকার, কারা নাটক লিখছেন এবং নাটকটা কার, নাম কি, লেখক মানে নাট্যকারের, সেটা দেওয়া হয়েছে। কবিতা, কবি কে কবিতা লিখছেন এবং কবির নাম কি। তারপরে স্বাধীনতার ইঙ্গিতবাহী কিছু উপন্যাস, মুক্তিযুদ্ধভিত্তিক ছোট গল্প, মানে ইঙ্গিতবাহী কিছু উপন্যাস আছে, এগুলো এইভাবে আসে। আসলে নিচের কোনটি স্বাধীনতার ইঙ্গিতবাহী উপন্যাস, নিচের কোনটি ছোট গল্প এবং এটার লেখককে, এই ধরনের আসে। মিলির হাতে স্ট্যান্ড গান, এটা তো আমরা নিজেরাই পড়েছি, পাঠ্য ছিল। তারপর মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, উপন্যাসিক, আমরা হয়তো এক দুটা পারি, কেউ বেশি পারি, কিন্তু এইভাবে গুছানো আকারে অনেকেই পড়েন না বা গুছিয়ে নেন নাই। পারেন, অনেক কিছু পারেন, অনেকে অনেক কিছু পারেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রবন্ধ, স্মৃতিকথা দেওয়া হয়েছে। প্রবন্ধ এবং লেখক, স্মৃতিকথা এবং কে লিখেছেন এই স্মৃতিকথা সম্পর্কে দেওয়া হয়েছে। প্রমাণচিত্র এবং চলচ্চিত্র, প্রমাণচিত্র আসে যে এই প্রমাণচিত্রটি কে মানে তৈরি করেছেন, চলচ্চিত্রটি কে তৈরি করেছেন বা কে এটা সম্পাদনা করেছেন বা পরিচালক কে। তারপর যথারীতি যথারীতি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। আশা করি পরে আপনাদের ভালো লাগবে। তো সর্বশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে প্রস্তুতি যেখান থেকেই নেন, গুছানো প্রস্তুতি দরকার। যে কোনো বই থেকে নিতে পারেন, আপনার হাতে যে বই আছে ওই বই থেকে আপনি নিতে পারেন। এই বই যে সংগ্রহ করতে হবে তা না, তবে যেভাবে গুছানো আমি দেখালাম ওইভাবে গুছানোর চেষ্টা করবেন। নিজে নোট করে হলেও চেষ্টা করবেন। আসলে সম্পূর্ণ বইটাই আমার হ্যান্ড নোট বলতে পারেন, এটা আমার প্রস্তুতিকালীন হ্যান্ড নোট। ওটাকে আমি সমৃদ্ধ করেছি অনেকদিন যাবত, সেটাই আসলে আপনাদের কাছে আপনারা এখন পাচ্ছেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।